প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমাদের কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় জনাব এ.কে.এম. ফজলুল হক স্যারের এবং সম্মানিত বিভাগীয় প্রধানের অনুপ্রেরণায় এবং শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের দিক নির্দেশনায় আবারও আমি তোমাদের সামনে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। বিগত দিনে বেশ অনেকগুলো অনলাইন ক্লাস করেছিলাম। আসলে আমি একটি জরিপ করেছিলাম অনলাইন ক্লাসের উপর তোমাদের আগ্রহ কেমন, তোমাদের অনলাইনে তোমাদের উপস্থিতি কেমন। আসলে আমার এই জরিপে আশানুরূপ তেমন কিছু দেখিনি, এই জন্য আমি মাঝখানে অনেকদিন আমার অনলাইন ক্লাস বন্ধ রেখেছিলাম। আবারও হাজির হয়েছি তোমাদের সামনে। আশা করব অনলাইন ক্লাসে আমরা যারা অনলাইন ক্লাস নিচ্ছি কষ্ট করে, এই সকল ক্লাসে তোমাদের সরব উপস্থিতি থাকবে। যারা অনলাইনের বাইরে আছে তাদেরকে এই ক্লাসগুলো দেখার জন্য কি করবে, উৎসাহিত করবে। আর এই বৈশ্বিক করোনা মহামারীতে আসলে আমরা কেউ ভালো নেই, তবু আমরা যতটুকু সম্ভব সরকারি দিক নির্দেশনা মেনে এবং যেভাবে সুস্থ থাকা যায় সে সকল বিধিনিষেধ মেনে এবং সে সকল কাজকর্ম করে আমরা কি সামনে এগিয়ে যাব। আর অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে তোমাদের কাজ হবে তোমাদের পড়ালেখা বাসায় বসে সমানতালে পড়ালেখা কি এগিয়ে নিয়ে যাওয়া। তাহলে আমি আমার কথা বাড়াবো না, আমি আমার মূল ক্লাসে চলে যাচ্ছি। আশা করি তোমরা যারা অনলাইন ক্লাস নিচ্ছে সব ক্লাসগুলো তোমরা কি ভালো করে দেখবে, এতে বরং আমরা উৎসাহিত হব আরও অধিক ক্লাস নিতে। পাশাপাশি তোমাদের কি অনেক কিছু শেখার আছে, তোমরা অনেক কিছু শিখতে পারবে। তোমরা আমাকে চিনো অলরেডি, আমি জিয়াউর রহমান, প্রভাস রাষ্ট্রবিজ্ঞান, আলহাজ মুস্তাফিজুর রহমান কলেজ, লোহাগাড়া, চট্টগ্রাম। আমার মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, প্রয়োজনে তোমরা আমার মোবাইল নাম্বার এবং ইমেলে যোগাযোগ করতে পারো। আমি আজকে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞান অনার্স প্রথম বর্ষের সমাজবিজ্ঞান পরিচিতি থেকে, চতুর্থ অধ্যায়ের নগর এবং সামাজিক গঠন থেকে। আজকের আলোচ্য বিষয় নগরায়ন এবং অতি নগরায়ন কি, নগরায়নের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা করব আজকের ক্লাসে। আমি এই বিষয়ে আলোচনার যাওয়ার আগে নগরায়নের প্রাথমিক আলোচনা, কখন থেকে নগরের আসলে যাত্রা শুরু হয় তা নিয়ে আলোচনা করি। আমরা জানি অতীতে মানুষ কি যাযাবর জীবন যাপন করত, তার এক জায়গা থেকে অন্য জায়গায় কি যাযাবর দলবদ্ধ হয়ে বসবাস করত। আসলে মানুষ যখন পশুপালন এবং কৃষি পেশাকে ভিত্তি করে একসাথে বসবাস করার জন্য মানুষ কী করে, মূলত কৃষি এবং পশুপালনের ভিত্তি করে মানুষ গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা কি গড়ে ওঠে। প্রায় 10,000 বছর পূর্বে নবপলীয় যুগে কৃষিকে কেন্দ্র করে সর্বপ্রথম স্থায়ী আবাসনের কি চিন্তা মানুষের মধ্যে উদয় হয়। তো দেখো, স্বল্প সংখ্যক জনগোষ্ঠীর আবাসন সুবিধা দেওয়া এবং তাদের জীবিকা নির্বাহের জন্য ছিল পর্যাপ্ত পরিমাণ কি অব্যবহৃত ভূমি এবং জমি।
কিন্তু ক্রমান্বয়ে যখন জনসংখ্যা বাড়তে থাকে তখনই কি এই ভূমির উপর কি চাপ সৃষ্টি হয়। তখন তবে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় এবং তাদের চাহিদা মেটানোর প্রক্রিয়ায় সীমিত ভূমির পরিমাণ মানুষের কল্যাণে বেশি অবদান রাখতে পারেনি। আর বিশেষ করে আমরা ৮,০০০ খ্রিস্টপূর্বাব্দে কৃষি ও গৃহপালিত প্রাণীর ব্যাপক উন্নয়ন, খাদ্য সরবরাহ ও জনসংখ্যা বৃদ্ধিতে কি অবদান রাখে। এর প্রেক্ষিতে আমরা জানি ম্যালথাসের তথ্য অনুযায়ী জনসংখ্যা কি জ্যামিতিক হারে বাড়ে, কিন্তু খাদ্য বৃদ্ধি ঘটে গাণিতিক হারে। জ্যামিতিক হারে হলো ১, ২, ৪, ৮, ১৬, ৩২, এভাবে কি জনসংখ্যা বৃদ্ধি হয়। আর গাণিতিক হারে তোমার ওই খাদ্য বৃদ্ধি যেটা হয় তাহলে এটা কি ১, ২, ৩, ৪, ৫, ৬ এভাবে। তো দেখো যেহেতু জ্যামিতিক হারে মানুষ বাড়তেছে কিন্তু খাদ্য বাড়তেছে গাণিতিক হারে, এখানে দেখো একটা ভারসাম্যহীন অবস্থা কি হয় সৃষ্টি হয়। তাই এই ভারসাম্যহীন অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য মানুষ অকৃষি পেশার দিকে কি হয় ধাবিত হয়। মূলত তখন থেকে কি নগর যে আমরা নগরায়ন প্রক্রিয়া শুরু হয় এই অকৃষিজ পেশাকে কেন্দ্র করে। তোমার শাসক গোষ্ঠীর আবাসন এলাকা পৃথকভাবে কি হয় গড়ে ওঠে। মূলত এই নগরায়ন হলো এরই একটি ধারাবাহিক একটি কি প্রক্রিয়া। আমরা তাহলে কি নগরায়নের প্রাথমিক আলোচনা করলাম। আমরা প্রথমে জানব নগরায়নের ইংরেজি প্রতিশব্দ কি। ইংরেজি আরবানাইজেশন শব্দটির বাংলা প্রতিশব্দ হলো কি নগরায়ন। মনে থাকবে কি আরবানাইজেশন, আরবান অর্থ শহর অথবা নগর, নাইজেশন অর্থ কি নগরায়ন। ওকে, ইয়েস। আমি এই ক্লাস দীর্ঘায়িত করবো না, কারণ ক্লাসের লেন্থ যত ছোট হবে ততই তোমাদের জন্য মঙ্গল, এমবি কম খরচ হবে। ওকে, তাহলে আমরা নগরায়ন কি একটু জানার চেষ্টা করি। সাধারণত নগরায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে কোনো একটি এলাকা নগরে কি রূপান্তরিত হয়। অর্থাৎ নগরায়ন কোনো একটি এলাকা নগরে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে নগরায়ন বলা হচ্ছে। যেখানে নগরে অনেক কিছু সুযোগ সুবিধা, শিল্পায়ন, তারপর স্বাস্থ্যের উন্নয়ন, তারপর মানুষের জীবনযাত্রার উন্নয়ন, এসব কিছু অনেক কিছু ওই মানুষের জীবনযাত্রার জন্য সুযোগ সুবিধা থাকবে। তাহলে নগরায়ন সম্পর্কে বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত রয়েছে। আমরা দুই একটি মতামত নিয়ে কি করবো আলোচনা করব। সমাজবিজ্ঞানী মিশেলের মতে নগরায়ন হচ্ছে শহুরে হওয়ার পদ্ধতি। কৃষি পেশা হতে অন্য পেশা যা শহরে সবাই করে। আমরা জানি শহরে তো আর কৃষি পেশা নাই, কিন্তু আদার্স আরো অনেক পেশা রয়েছে। তো এটা হচ্ছে কৃষি পেশা হতে অন্য পেশা যা শহরে সবাই করে, তার সাথে ব্যবহারিক রীতিনীতির পরিবর্তন। ওনার মতে এটা হচ্ছে কি নগরায়ন। তাহলে আরেকজনের এই মতামত বিশ্লেষণ করি। সমাজবিজ্ঞানী টমসন বলেন, নগরায়ন হচ্ছে কৃষি প্রধান সমষ্টি হতে বৃহত্তর সমষ্টিতে স্থানান্তর প্রক্রিয়া, যেখানে লোকদের পেশা সরকারি বা বাণিজ্যিক অফিস বা শিল্প প্রতিষ্ঠানে কি চাকরি। তাহলে কি এখানে হচ্ছে কৃষি প্রধান সমষ্টি হতে কি বৃহত্তর সমষ্টি থেকে স্থানান্তর প্রক্রিয়া, যেখানে লোকদের পেশা হচ্ছে সরকারি চাকরি অথবা বিভিন্ন বাণিজ্যিক অফিসের চাকরি অথবা কি শিল্প প্রতিষ্ঠানে চাকরি। এটা হচ্ছে কি নগরায়ন। তাহলে আমরা নগরায়ন কি এবং বিশেষজ্ঞদের মতামত জানলাম। আরও যদি ব্যাপকভাবে বলি, নগর হলো এমন একটি এলাকা যেখানে ২,০০০-এর বেশি জনসমষ্টি একত্রে কি করে বসবাস করে। তাহলে এটাকে বলা হচ্ছে কি নগরায়ন। আমি যদি আরও বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারির সংঘ অনুযায়ী
নগরের জনসংখ্যা 2500 বা ততোধিক জনসংখ্যা হয়ে থাকে। দেখি মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারির সংখ্যা অনুযায়ী, তাহলে আমরা 2000-2500 বা এর অধিক জনসমষ্টি নিয়ে যে এলাকা গঠিত ওটাকে কি নগরায়ন বলি। অর্থাৎ ওই নাগরিক সুযোগ সুবিধা, ওই শিল্পায়ন, স্বাস্থ্যের উন্নয়ন, তারপর জীবনযাত্রার উন্নয়ন, আদার সব কিছু নিয়ে এই 2000-এর বেশি যে এলাকা নিয়ে ওটাকে আমরা কি নগরায়ন বলে থাকবো বিস্তারিত। তাহলে আমরা নগরায়ন কি জানলাম। এখন আমাদের জানতে হবে অতি নগরায়ন কি। হ্যাঁ, দেখো এই নগরায়নের সাথে কিন্তু একটা অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক আছে। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের তুলনায় কোনো একটি নগরে যে পরিমাণ জনসংখ্যা থাকা দরকার তার চেয়ে অধিক জনসংখ্যা থাকাই হচ্ছে কি অতি নগরায়ন। অর্থাৎ অর্থনৈতিক উন্নয়নের তুলনায় এই বেশি জনসংখ্যা থাকলে কি হয়ে যাবে, ওই জনসংখ্যার যে তোমার সুযোগ সুবিধা এগুলো কিন্তু কী হবে, ফিল আপ হবে না। তাহলে কি তখন এটা কি হয়ে যাবে, অতিরিক্ত জনসংখ্যার ফলে কি নগরায়নটা অতি নগরায়ন হয়ে যাবে। অতি নগরায়ন কিন্তু কি এই হয়ে গেলে ওইখানে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে, জনগণের সুযোগ সুবিধা ঘাটতি হবে, তারপর বিভিন্ন ওই ক্রাইম অপরাধ বেড়ে যাবে। তাই কি অতি নগরায়ন কোনো মতেই আমাদের কি নয়, কাম্য নয়। আমি তাহলে এখন আলোচনা করব নগরায়নের ইতিবাচক এবং কি নেতিবাচক দিক নিয়ে। প্রথমে এই ইতিবাচক এবং কি ইতিবাচক দিকগুলো কি করব, আলোচনা করব। আমরা ইতিমধ্যে জেনেছি যে প্রক্রিয়ায় মানুষ গ্রামীণ সহজ সরল জীবনধারাকে অতিক্রম করে নগরীর বৈচিত্র্যপূর্ণ জীবনধারা গ্রহণ করে তাকে কি বলি, নগরায়ন বলে থাকি। মানব জীবনে এই নগরায়নে যে ইতিবাচক দিকগুলো আছে তা আমরা একটু আলোচনা করে দেখি। প্রথমে যদি বলি শিল্পায়ন। হ্যাঁ, দেখো শহরকে কেন্দ্র করে কি শিল্প কারখানা গড়ে ওঠে। যেমন আমরা ঢাকা, চট্টগ্রাম, বগুড়ায় কিন্তু শহর কেন্দ্রিক বিভিন্ন শিল্প কারখানা গড়ে ওঠে বা স্থাপিত হয়েছে। হ্যাঁ, এসব শহরকে কেন্দ্র করে শিল্পায়নের বিকাশ ঘটেছে। তাহলে মূলত কি নগরায়নের অন্যতম ইতিবাচক দিক হচ্ছে কি শিল্পায়ন। হ্যাঁ, শিল্পায়নকে কেন্দ্র করে শিল্পের চাকরির জন্য গ্রাম থেকে মানুষ কি শহরে আসে। তাহলে প্রথম ইতিবাচক দিক হচ্ছে কি শিল্পায়ন। যদি বলি 2 নম্বর ব্যবসা বাণিজ্যের প্রসার। দেখো অর্থাৎ নগরে কি হবে, ব্যবসা বাণিজ্যের প্রসার হবে। অর্থাৎ দেখো শিল্পায়ন, যেখানে শিল্প স্থাপন করা হয় এইখানে বিভিন্ন ওই তোমার ওই এখানে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান থাকে, তারপর ব্যাংক থাকে, ব্যাংক, বিমা ওই শহরকে নগরকে কেন্দ্র করে কী হয়, গড়ে ওঠে। তাই ফলে শিল্প অথবা ইন্ডাস্ট্রি স্থাপন, বিভিন্ন ব্যবসা বাণিজ্যিক বড় বড় প্রতিষ্ঠান অথবা ব্যাংক, বিমা এবং এই সকলের ফলে হ্যাঁ ওই নগরে বা ওই শহরে কি ব্যবসা বাণিজ্যের প্রসার হয়। তাই নগরায়নের দ্বিতীয় ইতিবাচক দিক হচ্ছে কি ওই নগরে ব্যবসা বাণিজ্যের কী হবে, প্রসার হবে। তারপর আমরা যদি বলি তৃতীয় ইতিবাচক দিক গণতন্ত্রের বিকাশ। যদি নগর ও শহর সমাজে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিকাশ ঘটে, ব্যক্তি নানামুখী কর্মকাণ্ডের সাথে কি জড়িত থাকে অথবা হয়তো বা জড়িয়ে পড়ে, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে কি এই নগরে বসবাস থেকে জড়িয়ে পড়ে। তাছাড়া এখানে ব্যক্তি স্বাধীন মনের ভাব প্রকাশের সুযোগ লাভ করে। তাই প্রত্যেক ব্যক্তির মধ্যে একটা কি ব্যক্তির স্বাতন্ত্র্যবোধ জাগ্রত হয়, যা গণতন্ত্রের বিকাশে সহায়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 4 নম্বর স্বাস্থ্যের উন্নয়ন। দেখো আমরা যদি বর্তমানে লক্ষ্য করি
যে চট্টগ্রাম, ঢাকা অথবা বড় বড় যে শহরগুলো আছে, যে বড় বড় মেডিকেল, যে বড় বড় স্বাস্থ্যের যে এই প্রতিষ্ঠানগুলো এখানে শহরে কেন্দ্রিক গড়ে ওঠে। তাই স্বাভাবিকভাবে আমরা বলতে পারি শহরেই তো নগরে কি নগর এখানে কিন্তু কি হচ্ছে, স্বাস্থ্যের যথেষ্ট উন্নয়ন সাধিত হচ্ছে। হ্যাঁ, গ্রামের চাইতে কিন্তু শহরে যথেষ্ট কি স্বাস্থ্যের সেবা পাওয়া যায়। তাহলে মূলত কি এই এটাই স্বাস্থ্যের উন্নয়ন কিন্তু নগরায়নের একটি ইতিবাচক দিক। 5 নম্বর যদি বলি, উন্নত শিক্ষা ব্যবস্থা। বড় বড় নাম করা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ল কলেজ প্রভৃতি কিন্তু কি শহরে কি নগর অথবা শহর কেন্দ্রিকভাবে কি গড়ে ওঠে। এই গড়ে ওঠার কারণে এখানে শিক্ষা ব্যবস্থা খুবই ভালো। হ্যাঁ, গ্রামের সাথে তাই উন্নত শিক্ষা ব্যবস্থা নগরায়নের আরেকটি ইতিবাচক দিক। তারপর যদি বলি যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, দেখো রেল স্টেশন, তারপর যদি বলি বিমানবন্দর, তারপর যদি বলি নদী বন্দর, সমুদ্র বন্দর, সব কিছু কিন্তু শহর কেন্দ্রিক গড়ে ওঠে, যার ফলে নগরের মানুষ উন্নত যাতায়াত সুবিধা ভোগ করে থাকে। এটি একটি নগরায়নের ইতিবাচক দিক। তারপর যদি আমরা দেখি প্রাকৃতিক সম্পদের ব্যবহার, দেখো প্রাকৃতিক সম্পদের সৎ ব্যবহারের জন্য প্রয়োজন কি শিল্প প্রতিষ্ঠান। শিল্প প্রতিষ্ঠান কোথায় গড়ে ওঠে, শহরে অথবা নগরে। তো শহর কেন্দ্রিক শিল্প কারখানা গড়ে ওঠায় সেখানে প্রাকৃতিক সম্পদের কি সৎ ব্যবহার নিশ্চিত কি হয়, সম্ভব হয়। তাহলে আমরা যদি পরবর্তী বিষয় যদি বলি জীবনযাত্রার মান উন্নয়ন। আলটিমেটলি আমরা যদি শিল্প স্থাপন, ব্যবসা বাণিজ্যের প্রসার, গণতন্ত্রের বিকাশ, স্বাস্থ্যের উন্নয়ন, উন্নত শিক্ষা ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থার উন্নয়ন, প্রাকৃতিক সম্পদের ব্যবহার, সব কিছুর যখন এগুলো হলো জনগণের সেবামূলক সব কিছু। হ্যাঁ, এই যেহেতু সেবা বৃদ্ধি পাওয়ার কারণে আসলে মানুষের জীবনযাত্রার মান কি উন্নত হয়, কোথায়, নগরে। তবে এই শহর ও নগরের আধুনিক সরঞ্জাম, বাড়িঘর, যানবাহন, যোগাযোগ মাধ্যম, পানি, পৌর নিষ্কাশন সুবিধা, বিদ্যুৎ সুবিধা, প্রয়োজনীয় দ্রব্যের প্রাপ্তি, শিক্ষা সুবিধা, চিত্ত বিনোদন প্রভৃতি মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটাতে এই নগরায়ন কি করে, সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ জানলাম নগরায়নের ইতিবাচক দিকগুলো নিয়ে। একটি বিষয়ের কিছু ইতিবাচক দিকের পাশাপাশি আবার কিছু নেতিবাচক দিকও রয়েছে। আমরা তাহলে নেতিবাচক দিকগুলোকে একটু আলোচনা করি। দেখো, নগরায়নের ফলে গ্রাম থেকে মানুষ দলে দলে শহরে কি আসতে শুরু করে। তাহলে গ্রাম থেকে শহরে জনসংখ্যা আসার ফলে জনসংখ্যা দ্রুত কি বৃদ্ধি ঘটে। তাহলে এই নগরায়নের একটি অন্যতম নেতিবাচক দিক হলো দ্রুত কি জনসংখ্যা কি করতে বৃদ্ধি ঘটে। এই জনসংখ্যা দ্রুত বৃদ্ধি ঘটলে দেখো এখানে কিন্তু যারা শহরে আসলো তারা কিন্তু সহজে কিন্তু কোনো কর্মসংস্থান তাদের পক্ষে সৃষ্টি করা সম্ভব হয় না। তারা কিন্তু কি ওই নগরে আসার পর নগরের মধ্যে কি এই দারিদ্র্যের পরিমাণটা কি হয়ে যায়, বৃদ্ধি পায়। এই দারিদ্র্যের পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে তাদের মধ্যে কি থাকার সমস্যা হয়। তারা একটা বস্তির মধ্যে কোনো প্রকারের জীবনযাপন করে। এই বস্তির মধ্যে জীবনযাপন করার কারণে বস্তির মধ্যে অথবা যেখানে সেখানে রাস্তাঘাটে থাকার কারণে যে নগরায়নের যে পরিবেশ, এই পরিবেশে কি হয়, বিপর্যয় সৃষ্টি হয়। ফলে ভাসমান জনসংখ্যা বৃদ্ধি পায়। ভাসমান জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে তাদের কোনো ওই বৃত্তিগত কাঠামোগত অর্থাৎ পরিচয় না থাকার কারণে তারা যে কোনো ক্রাইমের সাথে কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়। এই ক্রাইমের সাথে যুক্ত হওয়ার ফলে নগরের একটা স্বাভাবিক পরিবেশ কি বিনষ্ট হয়। ফলে কি দেখো ওই বেকারত্ব সৃষ্টি হয়। এই মানুষ আসলে চাহিদার তুলনায় কি
ওই অধিক চাকরির সংস্থান না থাকায়, গ্রাম থেকে আসা লোকজনের চাকরি না হওয়ায় তারা কিন্তু বেকার থেকে যায়। মানে দিন ভর দিন এই যত দিন সামনে যায়, পরিকল্পিত নগরায়ন সৃষ্টি না হওয়ার কারণে কি বেকারত্বের মাত্রা দিন দিন কি বৃদ্ধি পায়। তারপর যদি বলি নগর সুযোগ সুবিধার ঘাটতি, জনসংখ্যা বাড়ার ফলে অর্থনৈতিক যে একটা এই জনসংখ্যার সাথে যে অর্থনৈতিক নগরায়নের যে একটা এই সমন্বয় থাকা দরকার, ওটা না হওয়ার কারণে, অতিরিক্ত জনসংখ্যা হওয়ার কারণে অর্থাৎ অতি নগরায়ন কি হয়, তোমার এই নাগরিক যে সুযোগ সুবিধা এগুলো ঘাটতি দেখা দেয়। ফলে ঘাটতি হওয়ার ফলে স্বাস্থ্য এবং পুষ্টিগত সমস্যা কি প্রকট আকার ধারণ করে। অর্থাৎ জনসংখ্যা বেশি হওয়ার কারণে এই আমরা বর্তমানে কিন্তু যদি আমরা একটু অবজার্ভ করি, এই ঢাকা শহর, বড় বড় যে শহরগুলো, ঢাকা শহর অথবা চিরং শহর অথবা যদি রাজশাহী, রংপুর, বরিশাল, এখানে দেখো দিনকে দিন জনসংখ্যা বাড়ার কারণে হ্যাঁ, তো অপ্রতুল কি হয়ে যায়, সেবা যে প্রতিষ্ঠানগুলো আছে এখানে কিন্তু একটা অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এই চাপের কারণে কি হয়, এই বিভিন্ন জনগণের মধ্যে স্বাস্থ্যগত সমস্যা এবং ওই পুষ্টিগত, যেমন বস্তিতে জনগণ যে সকল থাকে তারা ওই তাদের মধ্যে দেখো ওই শতকরা 30 থেকে 40 ভাগ এই মানুষ যে কোনো কি সময় যে কোনো রোগে কি আক্রান্ত হয়। কেন? তারা পুষ্টি খাদ্য গ্রহণ না করার কারণে এবং কি যথাযথ পরিবেশে বাস না করার কারণে তাদের মধ্যে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে। তাহলে স্বাস্থ্য পুষ্টিগত সমস্যা কি সৃষ্টি হচ্ছে কি অতিরিক্ত নগরায়নের, অতি নগরায়নের ফলে। দেখো নগরায়নের যে ইতিবাচক যেমন দিকও আছে, আবার নগরায়নের কি নেতিবাচক দিকও আছে। এই দুই দিকের সমন্বয়ে কি একটি নগর কি একটি নগরায়ন সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে নগরায়ন, অতি নগরায়ন, নগরায়নের ইতিবাচক এবং নেতিবাচক দিক আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব বাংলাদেশ তথা উন্নয়নশীল দেশসমূহে নগরায়নের প্রভাব নিয়ে কি করব, আলোচনা করব। প্রভাব নিয়ে কি আলোচনা করব। দেখো এখানে যদি আমরা যদি 1 নম্বরে যদি বলি, দেখো উন্নয়নশীল দেশসমূহে, হ্যাঁ দেখো বিভিন্ন দিক দিয়ে নগরায়নের প্রভাব লক্ষ্য করা যায়। একটা ইতিবাচক, একটা হলো নেতিবাচক। বিশেষ করে নেতিবাচক দিকটাকে আমরা নগরায়নের প্রভাব হিসেবে কী করে থাকি, উল্লেখ করে থাকি। এর মধ্যে যদি বলি বস্তির সৃষ্টি হয়, অর্থাৎ মানুষের অতিরিক্ত চাপের কারণে ওই অকৃষিজ পেশা বাদ দিয়ে বিভিন্ন ওই শিল্প প্রতিষ্ঠান অথবা শহরে চাকরি খোঁজার এই মানুষের যারা শহরে আসে তারা কিন্তু কি থাকা আবাসন ওই সমস্যা ভোগে তারা বিভিন্ন বস্তিতে জীবনযাপন করে। তো বিভিন্ন বস্তি সৃষ্টি হয়, বস্তি সৃষ্টি হওয়ার কারণে কি পরিবেশের নগরায়নের পরিবেশ কী হয়, নষ্ট হয়। তারপরে দেখো দিন দিন পরিকল্পিত নগরায়ন যেটা বলে, এর তুলনায় অতিরিক্ত মানুষের চাপের কারণে কি বেকারত্ব বৃদ্ধি পায়। তারপর যদি বলি শহরে স্বাভাবিক পরিবেশ নষ্ট, বস্তির সৃষ্টি, বেকারত্ব বৃদ্ধি এবং ভাসমান জনসংখ্যার কারণে কি হয়, শহরের যে স্বাভাবিক পরিবেশ ওইটা কি হয়, নষ্ট হয়। তারপর যদি বলি অনানুষ্ঠানিক ক্ষেত্র বৃদ্ধি, আমরা স্যার অনানুষ্ঠানিক ক্ষেত্র বলতে কী বুঝি? দেখো গ্রাম থেকে যে সকল মানুষগুলো শহরে আসতেছে তারা কিন্তু হঠাৎ করে কিন্তু কোনো কর্মক্ষেত্রের সৃষ্টি করতে পারতেছে না। তারা কি করে, রাস্তাঘাটে ফুটপাতে কি করে বিভিন্ন ভাসমান ব্যবসা বাণিজ্য করে। যেমন ফলমূল, তরি তরকারি বিক্রি, এই অস্থায়ী বস্তির পাশে অথবা কি ফুটপাতে অস্থায়ী ছোটোখাটো দোকান দিয়ে চা বিক্রি, অথবা যদি চা, সিগারেট ও পান বিক্রি, কেউ জুতা সেলাই, এই সকলগুলো হচ্ছে কি অনানুষ্ঠানিক কি ক্ষেত্র, অর্থাৎ আনুষ্ঠানিক না, যে যখন যেখানে পারতেছে কী করতেছে, কাজ করতেছে, এটা বৃদ্ধি পায়। হ্যাঁ, ওইটা বৃদ্ধি পাওয়ার কারণে কি নগরায়নের যে একটা সৌন্দর্য তা কী হয়, বিনষ্ট হয়। তারপর যদি বলি পরিবহন ব্যবস্থার অপর্যাপ্ততা, এই বিষয়টা আমরা এমনি যদি খেয়াল করি তাহলে দৈনন্দিন যদি জীবনযাত্রায় দেখো আমরা গাড়িতে উঠলে এখানে
ওটার কথা কি সিট ক্যাপাসিটি, কিন্তু যা সিট আছে সেই পরিমাণ কি প্যাসেঞ্জার গাড়িতে উঠবে। কিন্তু আমরা দেখি যে আরও অনেক কি গাড়িতে উঠে লটকে লটকে কি তাদের গন্তব্যস্থলে যায়। এটা কি অতিরিক্ত অতি নগরায়নের ফলে কি এটা কি হয়ে মানে নগর পরিবহন ব্যবস্থার যে কি অসুবিধার সৃষ্টি হয়েছে। অর্থাৎ নগরে অতিরিক্ত মানুষের চাপের কারণে কি পরিবহন ব্যবস্থা কি এখানে আমাদের পরিবহন ব্যবস্থা অপর্যাপ্ততা, এটা যেমন অপর্যাপ্ততা তেমনি এটা যারা নগর তৈরি পরিকল্পনার দায়িত্ব থাকে তারা কিন্তু আসলে কি নগরে জনগণের অতিরিক্ত চাপের কারণে কি এটার অপর্যাপ্ততা কি হয় সৃষ্টি হয়। তারপর যদি বলি বৈপ্লবিক চিন্তা চেতনার বিকাশ করছে না, কেমনে এটা আমি যদি বলি দেখো যারা গ্রাম থেকে শহরে যে সকল ব্যক্তি আসে দেখো তাদের মধ্যে কিন্তু সৃজনশীল তেমন কোনো এই চিন্তা থাকে না, তাদের মধ্যে শুধু চিন্তা থাকে কীভাবে 2 টাকা রোজগার করে তাদের ক্ষুধা নিবারণ করবে। তারা ক্ষুধার পিছনে ছুটতে ছুটতে তাদের মধ্যে কি আর বৈপ্লবিক চিন্তা চেতনা কি ঘটে না, বিকাশ ঘটে না। আর যারা পুঁজিবাদী পুঁজিপতি তারা তাদেরকে দিয়ে কাজ করে, তারা পুঁজিপতির মালিক হয়ে যায় আর তারা সারা জীবন কি থাকে শোষিত থাকে। তাহলে ওই এই ক্ষুধা নিবারণের তাগিদে তারা শহরে আসে এবং ওই ক্ষুধা নিবারণ করতে করতে কি তারা শহর থেকে কি বিদায় নেয়। তাহলে বৈপ্লবিক চিন্তা চেতনা কি হয় না আর সৃষ্টি হয় না। তারপর যদি বলি নগর মানসিকতার বিকাশ করছে না, যদি বলি তোমার দেখো উন্নয়নশীল দেশগুলোতে অতি নগরায়নের ফলে এই নগর মানসিকতার বিকাশ করছে না, বরং নগর জীবনে দ্বন্দ্ব হানাহানি তারপর গ্রামাঞ্চলের যে গোষ্ঠীবদ্ধতা তা কিন্তু প্রবৃত্তি কিন্তু শহরেও কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই অতি নগরায়নের ফলে কি হচ্ছে উন্নয়নশীল দেশসমূহে কি নগর মানসিকতায় কি হচ্ছে না বিকাশ ঘটছে না। তারপর দেখো অপরাধ বৃদ্ধি, অর্থাৎ নগরে জনসংখ্যা বৃদ্ধির কারণে এখানে কি অহরহ বিভিন্ন অপরাধ সংঘটিত হচ্ছে। বিশেষ করে আমাদের মধ্যে উন্নয়নশীল দেশসমূহ, অর্থাৎ এখানে আমরা বলতেছি নগরায়ন কিন্তু আসলে ঠিক সেই পরিমাণে নগরায়ন ওই ডেভেলপ না হওয়ায় সেই পরিমাণে পরিকল্পিতভাবে নগরায়ন এই সৃষ্টি না হওয়ায় কি হয় জনসংখ্যা বৃদ্ধি পায়, কর্মসংস্থান না হওয়ায় বেকার থাকায় অপরাধটা কি হয় এই দিনকে দিন বৃদ্ধি পেতে থাকে। আমরা তারপর যদি বলি রোগ ব্যাধি কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, যেমন দেখি উন্নয়নশীল দেশগুলোতে তোমার অতি নগরায়নের ফলে এই সামাজিক বৈষম্য, যেমন যে সকল ওই এই ব্যক্তি তোমার দরিদ্র জনগোষ্ঠী শহরে বসবাস করে তারা কিন্তু সঠিক পরিমাণে স্বাস্থ্য সেবা না পাওয়ায় তাদের মধ্যে কি বিভিন্ন রোগ ব্যাধি বৃদ্ধি পায়। এই রোগ ব্যাধি বিশেষ করে উন্নয়নশীল দেশসমূহে যে সকল বিশেষ করে এই প্রবলেমটা সবচেয়ে বেশি কি দেখা যায়। তারপর যদি বলি সামাজিক কি হচ্ছে তোমার বৈষম্য বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ওই উন্নয়নশীল দেশে অতি নগরায়নের ফলে সামাজিক বৈষম্য এবং কি অসমতা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে যারা ধনী তারা দিনকে দিন ধনী হচ্ছে আর যারা গরিব তারা কি গরিবের থেকে যাচ্ছে। অর্থাৎ এই সকল আমরা যে সকল দিকগুলো এতক্ষণ আলোচনা করলাম এই সকল বিষয়গুলা তোমার এটা উন্নয়নশীল দেশসমূহের নগরায়নের পথ। বাংলাদেশে কিন্তু একটু উন্নয়নশীল দেশ, তাহলে আমরা বাংলাদেশে যদি বলা হয় প্রশ্নে বাংলাদেশের প্রেক্ষিতে নগরায়নের প্রভাব আলোচনা করে তাহলে আমরা এগুলো আলোচনা করলে হয়ে যাবে। আর যদি বলা হয় উন্নয়নশীল দেশসমূহের নগরায়নের প্রভাব আলোচনা করে তাহলে আমরা কি এই সকল বিষয়গুলো কিন্তু আলোচনা করলে হয়ে যাবে। তাহলে এখানে আসলে একটু ডিটেলস এটা তোমরা যদি একটু মন দিয়ে চিন্তা করো তাহলে সব কিছু কিন্তু বুঝতে পারবে। যেমন দেখো বস্তুর সৃষ্টি, বেকারত্ব বৃদ্ধি, শহরের স্বাভাবিক পরিবেশ নষ্ট,
অনানুষ্ঠানিক ক্ষেত্র বৃদ্ধি, পরিবহন ব্যবস্থার অপর্যাপ্ততা, বৈপ্লবিক চিন্তা চেতনার বিকাশ ঘটছে না, নগর মানসিকতার বিকাশ ঘটছে না, অপরাধ বৃদ্ধি পাচ্ছে, রোগ ব্যাধি বৃদ্ধি পাচ্ছে, সামাজিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। এইগুলো হচ্ছে কি উন্নয়নশীল দেশসমূহে এই অতিরিক্ত নগরায়নের ফলে কি এই সকল সমস্যা কি হচ্ছে, সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা তোমাদেরকে একটা বাড়ি কাজ দিই। আমি এতক্ষণ যা আলোচনা করলাম, হ্যাঁ, এর বাইরে এর বাইরে একটি প্রশ্ন এই অধ্যায়ে খুব ইম্পর্টেন্ট, মানে এই অধ্যায়ে কিন্তু ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আলোচনা হয়ে গেছে। হ্যাঁ, এই প্রশ্নটা তোমরা বই থেকে গুরুত্ব সহকারে দেখে নিবা, যেটা উন্নয়নশীল দেশ তথা বাংলাদেশের প্রেক্ষিতে নগরায়নের প্রক্রিয়া সংক্ষেপে আলোচনা করো। এটা বিগত সালে অনেক পরীক্ষায় এসেছিল। তাহলে এই প্রশ্নটা তোমরা বই থেকে ভালোভাবে দেখে নিবা। আর আমি এতক্ষণ যে আলোচনা করলাম তা ভিডিও দেখলে তোমাদের আমি মনে করি পরবর্তী আর দ্বিতীয়বার তোমাদের বই পড়তে হবে না, কারণ এটা খুব সহজ একটা কি অধ্যায়। তাহলে এতক্ষণ এই যে সকল বিষয় আলোচিত হয়েছে, আশা করি তোমরা উপকৃত হবে। এই তোমাদেরকে সুস্থ থাকো, ভালো থাকো এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের অনলাইন ক্লাস আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ।